অনেকেই আছেন যারা বাইরে থেকে দেখতে দারুণ সফল, তাই না? কিন্তু মানে ভেতরে ভেতরে হয়তো একটা অতৃপ্তি কাজ করে। কিংবা ধরুন ব্যক্তিগত জীবনে বেশ হিমশিম খেতে হচ্ছে। যেমন দারুণ একটা কেরিয়ার, কিন্তু পরিবারের শান্তি নেই। অথবা এমনও হয় বারবার ডায়েট শুরু করেও ওজনটা আর কমছেই না। স্টিফেন কোভির বিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল ঠিক এই ধরনের গভীর সমস্যাগুলো নিয়েই কথা বলে। আজ আমরা সেখান থেকেই কিছু জরুরি বিষয় নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, কবি আসলে বলতে চেয়েছেন কি, এই যে সমস্যাগুলো, এগুলো সমাধান কোনো চটজলদি কৌশলে হয় না বা লোক দেখানো পরিবর্তনেও না। সত্যিকারের বদল যদি আনতে হয়, কাজটা শুরু করতে হবে একদম ভেতর থেকে, যেটাকে উনি বলছেন ইনসাইড আউট পদ্ধতি। মানে আগে নিজের চরিত্র, নিজের দৃষ্টিভঙ্গি এগুলো নিয়ে কাজ করতে হবে। তারপর সেটার প্রভাব নিজে নিজেই বাইরে পড়বে। ইন্টারেস্টিং তো। এই ইনসাইড আউট ব্যাপারটা আর আরেকটা কি যেন বললেন, প্যারাডাইম, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, এগুলো আসলে কি একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন। কবি তো দুটো পথের কথাও বলেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বলেছেন। একদিকে আছে যাকে উনি বলছেন পার্সোনালিটি এথিক। এটা হলো বাইরের ইমেজ, সামাজিক কৌশল, কিভাবে দ্রুত ফল পাওয়া যায় সেদিকে জোর দেয়া। ধরুন মিষ্টি কথায় কাজ হাসিল করা বা অন্যকে প্রভাবিত করার নানা টেকনিক আর কি। আহা, এটা অনেকটা ব্যথানাশক ওষুধের মতো। সাময়িক আরাম দেয়, কিন্তু ভেতরের রোগটা সারে না। আচ্ছা, টেম্পোরারি সলিউশন। ঠিক। আর অন্যদিকে আছে ক্যারেক্টার এথিক বা চরিত্রনীতি। এটা হলো ভিতরের জিনিস, সততা, বিনয়, ধৈর্য, ন্যায়পরায়ণতা, এই মৌলিক গুণাবলীর উপর ভিত্তি করে। কবির মূল কথাটা হলো দীর্ঘস্থায়ী সাফল্য আর ভেতরের শান্তি এই চরিত্র নীতি থেকেই আসে, ভেতর থেকে বাইরে। এটাই ইনসাইড আউট। উনি তো একটা কৃষিকাজের উপমাও দিয়েছিলেন, তাই না? আমার বেশ মনে ধরেছিল ওটা। হ্যাঁ, দারুণ একটা উপমা। উনি বলছেন, ধরুন আপনি বসন্তে বীজ বুনলেন না, পুরো গ্রীষ্মকাল গাছের কোনো যত্নই নিলেন না, আর শুধু শরতে ফসল কাটার ঠিক আগে আগে গিয়ে তাড়াহুড়ো করলেন। তাতে কি ভালো ফসল হবে? না, তা তো হওয়ার কথা না, অসম্ভব। ঠিক। জীবনেও ঠিক তাই। সাফল্য বা সুখের ক্ষেত্রেই প্রাকৃতিক নিয়মটা খাটে। চরিত্র গঠন করতে সময় লাগে, যত্ন লাগে, ফাঁকি দিয়ে এখানে কিছু হয় না। এটাই ইনসাইড আউটের একদম গোড়ার কথা। বুঝলাম। আরেকটা যে জরুরি বিষয়ের কথা বলছিলেন, প্যারাডাইম, আমরা পৃথিবীকে যেভাবে দেখি, আমাদের মানসিক মানচিত্র। কিন্তু যদি মানচিত্রটাই ভুল হয়, যেমন ধরুন আমি শিকাগোতে আছি, কিন্তু আমাকে ম্যাপ দেয়া হলো ডেট্রয়েটের। এক্স্যাক্টলি, দারুণ বলেছেন। মানচিত্র ভুল হলে আপনি যতই ভালোভাবে ম্যাপটা পড়ুন, যতই দ্রুত এগোন, আপনি ভুল জায়গাতেই পৌঁছবেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। সমস্যাটা কিন্তু তখন আপনার চেষ্টা বা মনোভাবের নয়। সমস্যাটা হলো ভুল মানচিত্রের। জীবনেও ব্যাপারটা এরকমই। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের প্যারাডাইম যদি ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ হয়, তাহলে শুধু আমাদের আচরণ বা মনোভাব একটু আধটু বদলালে কিন্তু খুব বেশি লাভ হয় না। আসল কাজটা করতে হবে গোড়ায়। আমাদের প্যারাডাইমটাকেই প্রশ্ন করতে হবে, দরকার হলে বদলাতে হবে। যদিও নিজের ভুল মানচিত্রটা চেনা কিন্তু বেশ কঠিন। এখানেই বোধহয় কবির প্রথম অভ্যাসের কথাটা আসে। বি প্রোঅ্যাক্টিভ, সক্রিয় হওয়া। কিভাবে আমরা এই ভুল মানচিত্র বা কঠিন পরিস্থিতিটাকে সামলাতে পারি? একদম ঠিক জায়গায় এসেছেন। কবি বলছেন, মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় শক্তি বা ক্ষমতা কোনটা জানেন? সেটা হলো যে কোনো ঘটনা বা স্টিমুলাসের প্রতি আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো, আমাদের রেসপন্স কি হবে, সেটা বেছে নেওয়ার স্বাধীনতা। স্টিমুলাস আর রেসপন্সের মাঝখানে একটা ফাঁক থাকে। প্রোঅ্যাক্টিভ মানুষ এই ফাঁকটাকে ব্যবহার করেন। তারা পরিস্থিতির দাসে পরিণত না হয়ে পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করেন। কিন্তু অনেক সময় তো মনে হয় পরিস্থিতি এতটাই খারাপ যে আমাদের সত্যিই কিছু করার থাকে না। হ্যাঁ, এরকম মনে হওয়াটা স্বাভাবিক। এখানেই কবি দুটো বৃত্তের ধারণা দিয়েছেন, মনে আছে? একটা হলো সার্কেল অফ কনসার্ন বা আমাদের উদ্বেগের বৃত্ত, আর অন্যটা হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স বা আমাদের প্রভাবের বৃত্ত। ও হ্যাঁ, সার্কেল অফ কনসার্ন আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স। ঠিক। উদ্বেগের বৃত্তে থাকে সেই সব বিষয় যা নিয়ে আমরা হয়তো চিন্তিত হই, কিন্তু সেগুলোর উপর আমাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন ধরুন দেশের অর্থনীতি বা অন্য লোকজনের ব্যবহার, আবহাওয়া ইত্যাদি।
আর প্রভাবের বৃত্তে থাকে সেই জিনিসগুলো যা আমরা সরাসরি বদলাতে পারি, যেমন আমাদের নিজেদের অভ্যাস, আমাদের সিদ্ধান্ত, আমাদের কাজের ধরন, আমাদের ব্যবহার। তার মানে প্রোঅ্যাক্টিভ মানুষরা তাদের শক্তি আর মনোযোগটা এই প্রভাবের বৃত্তেই দেন, যেগুলো তারা বদলাতে পারবেন। ঠিক তাই, তারা তাদের এনার্জিটা সেখানেই ফোকাস করেন যেখানে তারা সত্যিই কোনো পরিবর্তন আনতে পারবেন। অন্যদিকে যারা রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল, তারা কি করেন? তারা বেশিরভাগ সময় আর শক্তি নষ্ট করেন ওই উদ্বেগের বৃত্তের জিনিসগুলো নিয়ে, মানে পরিস্থিতি বা অন্যের উপর দোষ চাপিয়ে, অভিযোগ করে, দুশ্চিন্তা করে, যেগুলো আসলে তাদের নিয়ন্ত্রণের বাইরে। আর এর ফলে তারা ক্রমশ নিজেদের অসহায় ভাবতে শুরু করেন। বাহ, দারুণ একটা পার্থক্য তো। আর যখন আমরা প্রভাবের বৃত্তে কাজ করি তখন কি হয়? বৃত্তটা কি একই থাকে? না, মজার ব্যাপার হলো যখন আমরা কনসিস্টেন্টলি আমাদের প্রভাবের বৃত্তে কাজ করি, তখন ওই বৃত্তটা ধীরে ধীরে বড় হতে থাকে। ধরুন, কর্মক্ষেত্রে কোনো সমস্যা নিয়ে শুধু অন্যদের দোষ না দিয়ে যদি নিজের দক্ষতা বাড়ানো বা যোগাযোগের ধরনটা উন্নত করার চেষ্টা করা হয়, সেটাই হলো প্রোঅ্যাক্টিভিটি। নিজের ভুল স্বীকার করা, সেটা থেকে শেখা, কাউকে কথা দিলে সেটা রাখা, এই কাজগুলো আমাদের প্রভাবের বৃত্তকে কিন্তু প্রসারিত করে, আমাদের ভেতরের শক্তি বাড়ায়। এটা অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। ব্যাপারটা তাহলে বেশ পরিষ্কার হলো। আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো, 1 নম্বর হলো সত্যিকারের দীর্ঘস্থায়ী পরিবর্তন আসে ভেতর থেকে বাইরে, মানে ওই ইনসাইড আউট পদ্ধতিতে। 2, জীবনকে দেখার আমাদের যে মানসিক মানচিত্র বা প্যারাডাইম আছে, সেগুলোকে একটু খুঁটিয়ে দেখা, প্রয়োজনে প্রশ্ন করাটা খুব জরুরি। আর 3, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের শক্তি আর মনোযোগটা সেখানেই দেওয়া উচিত যেখানে আমরা সত্যিই প্রভাব ফেলতে পারি আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সে। একদম। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় না হয় সবার জন্য, একটু ভেবে দেখলে কেমন হয়, আমরা আমাদের প্রতিদিনের যে মূল্যবান সময় আর শক্তি, সেটা মূলত কোথায় খরচ করছি? সেই ক্ষেত্রগুলোতে যা আমরা বদলাতে পারি, নাকি সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করে যা আদতে আমাদের নিয়ন্ত্রণের বাইরে? এটা কিন্তু একটু থমকে নিজেকে জিজ্ঞেস করার মতো একটা প্রশ্ন।